নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। জুবিন গার্গের ন্যায় বিচারের দাবিতে বাক্সায় উত্তেজনা। শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার বাসে পাথর নিক্ষেপ, পুলিশের গুলি। ভাগা শেরখান সড়কের বেহাল অবস্থা। সড়কে গর্তে আটকা পড়েছে গাড়ি, সড়ক অবরোধ করলেন স্থানীয় জনতা। বকেয়া পরিশোধ না করায় ফাটকবাজার ও গোলদিঘি মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা পৌর নিগমে। চোলাই মদের ভাটিখানা খোলা নিয়ে বুধবার সরগরম হয়ে উঠল শ্রীভূমির দাসপট্টি এলাকা। বিধায়ক মেহেরকান্তি সোমের হাত ধরে নবনির্মিত 11 নম্বর শিবেরগঞ্জ মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন। এবারে সংবাদ বিস্তারিত। জুবিন গার্গের ন্যায় বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠল বাক্সা। এদিন বাক্সা কারাগারের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন জুবিন গার্গের অগণিত অনুরাগীরা। বাধ্য হয়ে পুলিশ গুলিচালনা করে। শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার বাসে পাথর ছুড়ে জুবিন গার্গের অনুরাগীরা। এছাড়া পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে এবং DY 365 গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। শ্যামকানু এবং সিদ্ধার্থকে বাক্সা কারাগারে স্থানান্তরিত করার ঘটনায় কারাগারের বাইরে তীব্র ক্ষোভ রয়েছে। বাক্সা কারাগারের সামনে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে এবং পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছাড়তে বাধ্য হয়। পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করে। ধলাই সম জেলার ভাগা শেরখান সড়কে কর্কটবস্তি এলাকার প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় দীর্ঘদিন থেকে ভুগছেন জনগণ। এ নিয়ে বারবার প্রতিবাদ করলেও কোনো সুরাহা হয়নি। বুধবার রাস্তায় একটি গাড়ি গর্তে আটকা পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণ করা না হলে কোনো ধরনের বড় গাড়ি যাতায়াত করতে দেবেন না তারা। এই অবস্থা তখন আন্দার হিমন্ত মামা আন্দারে কয়েকবার খালি ইলেকশন খেলাইছেন, আন্দারে ভোট দেও আমি রাস্তা বানাইয়া দিমু। দেওয়াত গিয়া তাই তখন দেন না, ভোট শেষে করেন জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, নভেম্বর আমরা দেখাই। এখন আজকে ডিগ্রি 5 মাস থাকি ওরকম হয়েছে। ডেলিভারি কোনো পেশেন্ট লইয়া আমরা দলাই ফসতে ফসতে হেঁটো বাচ্চা মারা যায়। স্কুলও ছাত্র যাইতে হইলে বেল 11টাত গিয়া ছাত্র গিয়া দিতে লাগে স্কুলও, ক্লাস করতো কয়টায়। ওটা তো হিমন্ত মামা সারের কাছে আর কি আমরা অনুরোধ, আমরা এই ভারতের নাগরিক যাইনি, আমরা এই প্রতিবাদটা তাই এখানে লই না, বারবার তাই রিকোয়েস্ট করি আমরা রাস্তাটা দেও। আমরা তো অন্য কিছু আপনার কাছে খুঁজিয়ান না, যেন আমরা টাকা দেও, পয়সা দেও, গড় দেও, বাড়ি দেও, খালি শুধু আটিয়া বাল রাস্তাটা আমরা দেই না। আমরা পেশেন্টর ভিতরে বাচ্চা মারা যার এটা প্রমাণ আছে, ডাক্তার হলে দিয়া দিছেন। আমরা কয়েকজন সময়ের অভাবে বাচ্চা মারা গেছে, আধা ঘন্টা আইলে আমি বাঁচাইয়া দিলাম।
এই জিনিসটা আমরা অনুরোধ হিমন্ত মামা স্যারের কাছে আর বাদ বাকি দর্শক সকলের কাছে ওগুলো আপনারা আমরা একটু লক্ষ্য করবো। আমরা যদি ভারতের নাগরিক হইয়া থাকি আমরা কথাটা গুরুত্ব দিবা। তো ডিপার্টমেন্টলি কেউ ইয়া দেখাশোনা করেননি? এটা তো আইন আমরা গাড়ি আইন আইলে তো আইয়া কই না অমুক খাম হইব, তো স্ট্যান্ডার হয়ে গেছে, এটা গ্রান্ট হয়ে গেছে, 2 কোটি টাকা হয়ে গেছে, কইয়া তারা গাড়ি ভাস করি হরিয়া লইয়া যান কি আমরা ঠেলাই দেখাইয়া দেই আচ্ছা শুকনা করে কাজ হইব। মানে রাস্তা মেরামত করিয়া কিছু এরকম কিছু করিয়া দেন না না কিছু করিয়া দেন না। এখন তো পাবলিকে অর্ডার ফার্স্ট গাড়ি সেন্টে খুঁজো হয়েছে, ওটাও তারা সমর্থন দিচ্ছে না। কই আমদার ফকেট থেকে আমরা দিতাম না, এটা তো কন্ট্রাক্টরের কাম, সরকারের কাম, আমদার ফকেট তো কিছু নাই আমরা দেওয়ার মতো। আচ্ছা রাস্তাটা কতটা লম্বা হইবে, যতটা খারাপ কতখান জায়গা হইবে? এটা 2 কিলোমিটার পুরা খারাপ ওরকম। 2 কিলোমিটার যে এই বাটালিয়ান ক্যাম্প থাকি বড়ার তো পুরা খারাপ। টোটালি আসামর জায়গাটা? আসামর জায়গা এটা। আমরা এখন সেন্টিভেল লাইনে গাড়ি যাইবে। এখন আমরা সেন্টি না হলাইলে আমরা বড় গাড়ি যাইতে দিতাম না, আমরা ছোট গাড়ি যাইতে অত টেম্পু বা স্কুলের ছাত্র উত্তর যাইতে বাইক লইয়া আমরা বড় গাড়ি ফাঁস হইতে দিতাম না। এটা লইয়া প্রতিবাদ করিও না, এটা আমরা মানতাম তো না। আজকে মানে রোড অবরোধ করার কারণটা কি তাইছিল? এই বড় গাড়ি বন্ধ করছি আমরা। আর মোটামুটি এখন দেখো সাইডে দিয়ে যে পরিমাণ ফেক উঠিছে, মানুষ স্যান্ডেল খুঁজিয়ে হাতে লইয়া দাঁড়া লাগে। তখন দাবি কিতা আপনারা? আমরা রাস্তাটা হইতো অতি সত্তর, আমরা রাস্তাটা হইতো, আমরা রাস্তাটা চাই আর কিছু চাই না। বছরের পর বছর পুরসভার বকেয়া পরিশোধ না করায় খাটক বাজার ও গোলদিঘি মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা মেরে দিল পুর নিগম কর্তৃপক্ষ। দেখুন সবিশেষ। জানা গিয়েছে দোকানের ভাড়া বাবদ এই বকেয়া পরিমাণ টাকা প্রায় 2 কোটি টাকার উপরে। গত সপ্তাহ থেকে চলা এই অভিযানে অনেকেই পরিশোধ করেছেন, যদিও বেশিরভাগ দোকান প্রতিষ্ঠানের মালিক এখনো পর্যন্ত বকেয়া পরিশোধ করতে পারেননি। এই তালিকায় জড়িয়েছে প্রাক্তন কমিশনার তথা জেলা বিজেপির এক কর্মকর্তার নামও। তিনি আবার গোলদিঘি মলের দায়িত্বে ছিলেন গত পুর বোর্ডের আমলে। সেই সময় প্রভাব খাটিয়ে গোলদিঘি মলের ছাদে তৈরি করেন বাবু মশাই নামে একটি হোটেল। গত 3 বছর পুরসভার পক্ষ থেকে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য বারবার চিঠি পাঠানো হলেও প্রায় 50 লক্ষেরও বেশি হয়ে দাঁড়িয়েছে সেই ভাড়া। শুধু বাবু মশাই নয়, গোলদিঘি মলের অন্য একটি প্রতিষ্ঠান সহ ফাটক বাজারের ভেতরে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ধরনের ভাড়া না দিয়ে দীর্ঘদিন থেকে দিব্যি ব্যবসা চালাচ্ছিলেন অনেকেই। পুরসভার বর্তমান কমিশনার সৃষ্টি সিং যোগদানের পর বকেয়া উদ্ধারের কড়া পদক্ষেপ নেন। অনেকেই বকেয়া সঙ্গে সঙ্গেই পরিশোধ করে দেন। আর বর্তমান বকেয়া ফাঁকি দেওয়ার তালিকায় শাসক দলের এক কর্তা ব্যক্তির নামও জড়িত থাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোলদিঘি মলের বাবুমশাই রেস্টুরেন্টের ভাড়া ফাঁকি কাণ্ডে দলের ভেতরেও আলোচনা সমালোচনা শুরু হয়েছে বলে খবর। हाँ, गोलदिघी मॉल में कुछ दुकानें या फटक बाजार में तो क्या इश्यूज है थोड़ा हमको? हमने रेगुलर एक इंस्पेक्शन किया था कॉरपोरेशन के साइड से, जो म्यूनिसिपल स्टॉल्स हैं या जो भी प्रॉपर्टीज़ हमने रेंट पे दे रखी हैं उनके रिगार्डिंग, जिन शॉप्स का रेंट एक समय से ज़्यादा पेंडिंग है, उस इंस्पेक्शन के दौरान काफ़ी सारे शॉपकीपर्स ने हमें ऑन द स्पॉट रेंट पेमेंट भी किया और वो नेसेसरी जो रेगुलर प्रोसेस है एज़ पर असम म्यूनिसिपल कॉरपोरेशन एक्ट, उसी से रिलेटेड एनफोर्समेंट एक्टिविटी थी। सभी लोगों को प्रॉपर नोटिस सर्व किए गए थे पहले, और 2-3 साल से नोटिस का रिप्लाई ना किए जाने के बाद कुछ शॉप्स को सील किया गया। कितना शॉप है मैडम? 4 से 5 शॉप्स के ऊपर कार्यवाही की गई थी, उसमें से कुछ ने ऑलरेडी रेंट पेमेंट कर दिया है। और गोलदिघी मॉल में कितना है? टोटल मिला के इतनी ही शॉप्स पे कार्यवाही की गई थी। চোরাইমদের ভাটিখানা খোলা নিয়ে বুধবার সরগরম হয়ে ওঠেন শ্রীভূমির দাসপত্তি এলাকার মহিলা পুলিশ একত্রিত হয়ে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। তাদের সাফ কথা, এলাকায় কোনো অবস্থায় চোলাই মদের ভাটিখানা খুলতে দেবেন না। এখানে চুলাই মদের দোকান খুলতে দেব না। প্রশাসন হুঁশিয়ার। অসাধু ব্যবসায়ী দ্বারা চুলাই মদের দোকান এখানে খুলতে দেব না। প্রশাসন হুঁশিয়ার। প্রশাসন হুঁশিয়ার। যেখানে চোলাই মদের ভাটিখানা খোলা হবে তারই ভিনসোদা দূরত্বে রয়েছে কালী মন্দির। ওই ধার্মিক প্রতিষ্ঠানের সামনে কিভাবে সত্ত্বাধিকারী মদের ভাটিখানা খোলার সাহস পেলেন, মিডিয়ার সামনে সত্ত্বাধিকারীকে প্রশ্ন উত্থাপন করে। সত্ত্বাধিকারীর একটা কথা, মন্দির আনরেজিস্টার্ড, সেখানে তিনি মদের ডেরা খোলার বোধ ধরেছেন, কিন্তু এলাকার লোকেরা মদের ডেরা কোনো অবস্থায় খুলতে রাজি নন। এ ব্যাপারে জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে সাফ জানিয়ে দেন। উনি বলছেন আনরেজিস্টার্ড মন্দির। আপনি বুঝতে পারছেন উনি কত বড় মানে মাইন্ডেড, কিভাবে উনি তৈরি। আমি আর এক্সট্রা কিছু বলতে চাইছি না। উনি মন্দিরটাকে বলছেন আনরেজিস্টার্ড মন্দির, মানে উনি মদের দোকান খুলবেনই। আমার ঘরের সামনে মন্দির থাকুক আর চাहे না থাকুক, মন্দির আমরা মানি না।
আমার মদের দোকান আমি খুলবই। আচ্ছা, বর্তমান সরকারের একটা এসওপি দিয়ে দিয়েছিল যে শহরের ভিতরে কোনো মদের দোকান হবে না বর্তমান। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এটার পরে যে এরকম কিভাবে উনি লাইসেন্স এটাই তো আমরা জানতে চাইছি সরকারের কাছে, যে 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 আমরা এটাই জানতে চাইছি যে শহরের ভিতরে কোনো মদের দোকান হবে না, উনি কিভাবে খুলছেন, এটা তো আমরা সরকারকেও জিজ্ঞেস করবো। এখন তো আমরা মেমোরান্ডাম দিতে যাচ্ছি যে উনি এই আমাদের পাড়ার মধ্যে টাউনের ভিতরে কিভাবে একটা কান্ট্রি লিকারে, তাও কান্ট্রি লিকার সুলাইমদ যাকে বলে, সুলাইমদের দোকান উনি কিভাবে সাহস করলেন এই পাড়ার ভিতরে খোলার জন্য। একটা জিনিস আপনার মাধ্যমে আমি বলি, এই যে ভদ্রলোকের ফ্যামিলি থাকে রাজস্থান, উনার কিন্তু বউ বাচ্চা এখানে কেউ থাকে না, উনার কিছু আসে যায় না। উনি এখানে মদের দোকান খুলবেন, মধুরু গিয়ে আড্ডা জমাবে আমাদের ঘরের সামনে, আমরা বউ বাচ্চা নিয়ে এখানে থাকি, তার ওনার কোনো গায়ে লাগে না। খোলা হবে না, কারণ রাস্তা দিয়ে আমরা মেয়েরা বউরা অবাধভাবে আমরা হাঁটছি, এরকম যদি খোলা থাকে রাত্রে দিনে কোনো মতেই আমরা প্রোটেক্টেড না, আমরা কোনোভাবেই আমরা মানে প্রোটেক্টেড ফিল করবো না। আর এখানে মন্দিরের সামনে পুজো দিতে আমরা আসবো যাব, এখানে সব সময় এরকম যদি মদ খেয়ে পড়ে থাকে আমরা কি করে যাবো আসবো, আমাদের অনেক প্রবলেম হবে। আর এই পাড়াতে আমাদের বাচ্চারা কি করে হাঁটবে চলবে, এইসব দেখবে, এগুলোতে পরবর্তীতে ওরাও এরকম আসক্ত হবে। প্রশাসনের কাছে এবং আমরা আবেদন রাখছি যে এই সব বন্ধ করাও, আমাদের পাড়াতে কোনো ধরনের এইসব মদের দোকান খোলা হবে না, আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই পাড়া দিয়ে হাঁটবে কিভাবে, এটার জন্যই আমরা ওর কাছে এসেছিলাম যে ভাই তুমি এটা খুলবে না। কিন্তু ও আমাদেরকে উত্তর দিচ্ছে যে আমরা তো গপ এই আছে সেই আছে, আমরা লাইসেন্স নিয়েছি, কিন্তু আমরা ওকে বললাম যে দেখো এই পাড়ার মধ্যে এরকমভাবে তো খোলা আমরা কোনো দিনও পারমিশন দেবো না, এরকম চললে আমাদের পাড়ার মধ্যে যে মা বোনরা আছে যারা আছে তারা হাঁটতে চলতে অনেক কষ্ট, এই জন্য ওর কাছে আমরা এসেছি। কিন্তু ও কোনো মতে মানতে রাজি না। এখানে সামনে আপনারা দেখবেন এক 20 থেকে 25 মিটারের ভিতরে একটা কালী মন্দির আছে, এই কালী মন্দির বললাম, এই কালী মন্দির স্টার্ট না, মানে ওর কাছে মন্দির মসজিদ কিচ্ছু না, ও ব্যবসায়ী করবে, ও এখানে চুলাই মদের দোকান খুলবেই। এখন আপনারা চিন্তা করুন, এই যে ছোট ছোট বাচ্চারা আছে, স্কুলে যায়, মা আছে বোন আছে সবাই আছে, এখানে নিশ্চিতভাবে হাঁটাচলা করে। এই চুলাই মদের দোকানটা যদি এখানে খুলে এই মা বোন বাচ্চারা এইভাবে এই পাড়া দিয়ে কীভাবে হাঁটাচলা করবে, এটার জন্য ওর কাছে এসেছিলাম। এখন ও বলছে ও কোনো মতেই রাজি হচ্ছে না। এখন আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, প্রশাসনের কাছে আমাদের করজোড়ে নিবেদন যে স্যার আপনারা যারাই আছেন আপনারা দেখুন এই ব্যাপারটা, আমাদের এত মানুষ এসেছে, আমাদের যে বউ বাচ্চা যারা আমরা যে সেফটি সিকিউরিটি, আপনারা এটা দেখে আমাদেরকে এটা শুদ্ধ করে দিন। বুধবার বিধায়ক মেহের কান্তি শোভের হাত ধরে নবনির্মিত 11 নম্বর শিবেরবন্দ মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হলো। এ উপলক্ষে চিকলফার জিবি কার্যালয়ের কমিউনিটি হলে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণে বিগত কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন মেহের কান্তি শোভ। তিনি বলেন এসব এলাকায় কংগ্রেস সরকার কোনো কাজ করতে পারেনি, বিজেপি সরকার আসার পর এবং আমি বিধায়ক নির্বাচিত হয়ে উন্নয়ন করতে সক্ষম হয়েছি। এছাড়াও বক্তব্য রাখেন ICDS সুপারভাইজার শিল্পী রানী রায়, জেলা পরিষদ সদস্য দীপ্তি শুক্লবৈদ্য, জিপি সভানেত্রী শঙ্করী বাল্মী, এপি সদস্য পুলক শুক্লবৈদ্য, উদারবন মণ্ডল বিজেপির সহসভাপতি নির্মল কুমার রায় সহ অন্যান্যরা। হিন্দু মাত্র চিন্তা করি, শুধু কাগজে কলমে চিন্তা হয়েছে, বাস্তব চিত্র হয়নি। এই এলাকার শুধু এই যে ছোট ছোট শিশুদের যে জীবন প্রণালীকে সুন্দর করা, স্কুলের পরিকাঠামো সুন্দর করা বিগত সরকারের ছিল না। শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, তারা স্বাস্থ্য ক্ষেত্রে কোনো কাজ করে দেখাতে পারেনি। আমার মনে আছে 2016 আমি বিধায়ক হয়েছিলাম, আর তার আগে আমাকে আন্দোলন করতে হয়েছিল। অটল বিহারী বাজপেয়ীর সময় এই শালগঙ্গা মডেল চিকল হসপিটাল 30 বেড হসপিটালের নাম দিয়ে সেটা করা হয়েছিল, কিন্তু বিগত কংগ্রেস সরকার সেই কাজ করে দেখাতে পারেনি। 2016 আমি বিধায়ক হওয়ার পর প্রথম আমি ডাক্তার এখানে বসিয়েছি। তার আগে কি ছিল? শুধু জঙ্গল, ছাগল গরু এখানে চড়ত, এই অবস্থা ছিল। কিছুদিন আগে এর ফ্যান লাইট তাও চুরি করে নিয়ে গেছিল। এক বিভৎস দৃশ্য হয়ে দাঁড়িয়েছিল সেখানটা। বিধায়ক হওয়ার পর ধীরে ধীরে সেখানে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা পরিবর্তন এনেছি। আর আপনারা শুনে খুশি হবেন, এখন সেখানে এক্সরেও করা হচ্ছে, রক্তের পরীক্ষা পুরোদমে
বন্ধুগণ, বিগত দিনে কংগ্রেসের আমলে ছাত্রদেরকে ফিস দিতে হতো স্কুলে, বই কিনতে লাগতো পয়সা দিয়ে। আর ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে সরকার আসার পর আজকে বিনের পয়সায় বই পাচ্ছে। কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন গ্রাম ডিমা হাসাও জেলায় অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে বরাক জুড়ে ছড়িয়েছে বিভ্রান্তি। সরকারকে স্পষ্টীকরণ দেওয়ার দাবি জানিয়ে সরব হল বিডিএফ। শামসিন দ্বীপ বরাক উপত্যকায় বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ সৌভ্রাতৃত্ব বজায় রেখে দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছে এবং এখানে কোনোদিন সাম্প্রতিক দাঙ্গা হয় না এবং অতীতেও হয়নি। কিন্তু সম্প্রতি কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন গ্রাম ডিমা হাসাও জেলায় অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে মন্ত্রী কৌশিক রায় ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে উপত্যকার মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করছেন বিডিএফ প্রমুখ প্রদীপ দত্ত রায়। কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমায় 16টি গ্রাম ডিমা হাসাওর সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের সংবাদে বরাক উপত্যকার মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। যেদিন এই সংবাদটা বেরিয়েছে তারপর থেকে মুখ্যমন্ত্রীকেও বলা হয়েছিল এই ব্যাপারে স্পষ্টীকরণের জন্য। মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি বরাকের মানুষ না চায় তাহলে 19টা গ্রাম ডিমা হাসাও যাবে না। এদিকে পাশাপাশি বরাকের মন্ত্রী কৌশিক রায় বলেছেন 19টি গ্রাম ডিমা হাসাও যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই দুই ধরনের বক্তব্যে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে কোনটা সত্যি। তো তাই আমরা মনে করছি যে বরাক উপত্যকা একটা শান্তির দ্বীপ। বরাক উপত্যকায় বাঙালি, বাগান, মণিপুরি, বর্মন সবাই সৌভ্রাতৃত্বের মধ্যে বসবাস করছেন। এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না, অতীতেও হয়নি। এমনকি বাবরি মসজিদ ধ্বংসের পর সারা ভারতবর্ষে যখন দাঙ্গা হয়েছিল তখনও বরাক উপত্যকায় কিন্তু কোনো দাঙ্গা হয়নি। কিন্তু দিসপুরের একটা অশুভ চক্র চাইছে বরাকের বাঙালিদের সঙ্গে হিন্দিভাষীদের ঝগড়া লাগিয়ে দেওয়া, বর্মন কমিউনিটির সঙ্গে ডিমা হাসাওদের সঙ্গে বাঙালিদের একটা ঝগড়া সৃষ্টি করা। এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে বরাকের মানুষ ঐক্যবদ্ধ। আমরা চাই যে সরকার স্পষ্ট করে বলুক যে ডিমা হাসাওর সঙ্গে বরাকের কোনো গ্রাম যাচ্ছে কিনা, অথবা সরকার এই ব্যাপারে একটা শ্বেতপত্র প্রকাশ করুক। কারণ ডিমা হাসাওদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। আজকে দেখুন বড়োল্যান্ডের সঙ্গে আমাদের যে সম্পর্ক, বড় জাতির সঙ্গে, তারাও কিন্তু বড়রাও কিন্তু কাছাড়ি, ডিমা হাসাও ডিমা কাছাড়ি, এমনকি ত্রিপুরার সঙ্গেও তাদের একটা কম্বিনেশন আছে এবং তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। এই সম্পর্কটা নষ্ট করার জন্য দিসপুরে একটা চক্রান্ত উঠে পড়ে লেগেছে। শুধু তাই না, যেখানে ভাষা শহীদ স্টেশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রীয় রেলওয়ে দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে গত 7 বছর ধরে এটাকে ফাইলবন্দি করে রেখে দিয়েছে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকো। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন
ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা নৃত্যাঞ্জলির উদ্যোগে শিলচর বঙ্গভবনে ত্রিদিবসীয় ভারত নাট্যমের কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে শিলচর সদরঘাটস্থিত বঙ্গভবনের দ্বিতলে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের সভাপতি সঞ্জীব দেব লস্কর, বিশিষ্ট আইনজীবী রজত ঘোষ, সাংস্কৃতিক সংগঠক সন্তোষ চন্দ্র, আইনজীবী তথা সম্পাদিকা সোনালী দে এবং নৃত্য শিক্ষিকা গায়ত্রী দে। চেন্নাইয়ের নৃত্য শিক্ষক প্রতাপ সরকারের প্রশিক্ষণে এই কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী 16 থেকে 18 অক্টোবর। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটাতে আমি উপস্থিত থেকে আমি খুব উৎসাহিত বোধ করছি। সবার শিশুদের এবং নবীন প্রজন্ম এদের উৎসাহটাই আমার কাছে খুব একটা বড় পাওনা এবং বিজয়ার যে রেসটা, এই রেসটা ধরেই এরা যে কর্মশালাটা আয়োজন করেছেন, আমি এদের সাফল্য কামনা করি এবং আমি চাই যে এদের মাধ্যমে আমাদের বরাক উপত্যকা নৃত্যের তালে তালে নতুন ছন্দে নেচে উঠুক, এই কামনা আমি জানাই। অধ্যক্ষা গায়ত্রী দেব মহাশয় অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছেন যে এইভাবে একটা ওয়ার্কশপ হোক, যাতে এই অঞ্চলের শিশুরা বাচ্চারা যারা এই প্রশিক্ষণ নিচ্ছে কিংবা যারা এখনও শুরু করেনি তাদেরকে যে একটা উপযুক্ত একটা স্থান করে দেওয়া যায় কিংবা এই শুভ প্রকাশ। তাই ওনার আজকে সফল হয়েছে। আজকে একজন বিশিষ্ট নৃত্য গুরু আমাদের মধ্যে আসছেন। 3 দিনের হবে, 3 দিন ওয়ার্কশপ হবে, 16, 17, 18। এই ডিটেলসটা আমি বলবো গায়ত্রী কি বলার জন্য। এই ওয়ার্কশপের জন্য সবাইকে অনুরোধ করছি ওয়ার্কশপে অ্যাটেন্ড করা এবং 19 তারিখে যেটা আমাদের মেইন প্রোগ্রাম, ফাইনাল মানে অ্যানুয়াল প্রোগ্রাম যেটা আছে, সবাইকে সাংস্কৃতিক যেটা অনুষ্ঠান আছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসুন এবং অনুষ্ঠানকে। শিলচর সুভাষনগর পয়েন্টে গতকাল সন্ধ্যায় মেলোডি মেকার্স নতুন সংগঠনের উদ্যোগে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গের স্মরণে অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের শুরুতে প্রত্যেককে প্রয়াত জুবিন গর্গের প্রতিচ্ছবিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর জুবিন গর্গের প্রসিদ্ধ মায়াবিনী গানটি শিল্পী আরিফান দাস পরিবেশন করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ করে। প্রত্যেকটি দর্শক ও অন্যান্যরা এই মায়াবিনী গানটি তোলার সময় মোবাইলের লাইট জ্বালিয়ে সম্মান জানান। মনে হয় এই প্রথম মেলোডি মেকার সংগঠনটি শহরের মধ্যে সম্পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানটি জুবিনের নামে উৎসর্গ করেছে। জুবিন স্মরণ অনুষ্ঠানে বহু নামি দামি কণ্ঠশিল্পীরা জুবিনের যাওয়া নানান ধরনের গান পরিবেশন করেন। এ বিষয়ে সংগঠনের সদস্য সুজিত রায় বক্তব্য রাখেন। অ্যাকচুয়ালি আমরা তো প্রথম চিন্তাধারা নিয়েছিলাম কিশোর কুমারজিকে স্মরণ করব, কারণ এই প্রোগ্রামটা আমাদের অগাস্ট মাসেই মানে আমরা বানিয়েছিলাম যে আমরা এটা আজকের অনুষ্ঠানটা করব। কিন্তু হঠাৎ আকস্মিক একটা ঘটনা জুবিনদার সঙ্গে ঘটে যাওয়ায় একটা আবেগ সবার সঙ্গে জড়িত হয়েছে, একটা আবেগ, একটা ইমোশন পুরো আসামে, পুরো ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি জুবিনদাকে নিয়ে। আমরা ভাবলাম তাকেও একটা আজকের দিনে আমরা একটা স্মরণসভা করি, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। এবং একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সমগ্র আসামে আজকের এই অনুষ্ঠান যেটা আমরা আয়োজন করতে চলেছি, এটি আজকে জুবিনদাকে মানে স্মরণ অনুষ্ঠান। আজকে এটাই পুরো আসামে এটাই হচ্ছে। কারণ কারণ আমরা দেখেছি ব্রহ্মপুত্র ভ্যালিতে ওরা শোক পালন করছে এখনও, ওনারা এখনও কোনো অনুষ্ঠান সেভাবে অফিসিয়ালি কেউ করেননি। আর আমাদের বরাকভ্যালিতে যেগুলো অনুষ্ঠান হচ্ছে সেগুলোতে অন্য অনুষ্ঠানের মাধ্যমে হয়তো জুবিনদার 1-2টি গান ওরা গাইছেন, কিন্তু জুবিনদাকে উৎসর্গ করে একটি অনুষ্ঠান আজকে সুভাষনগর শিলচর পয়েন্টে, কলেজের পয়েন্টে আজকে অনুষ্ঠিত হচ্ছে।
শিলচর ঘনিয়ালা শ্রীমা পল্লীতে এবছর পালিত হতে চলেছে 32তম কালী পূজা। স্থানীয় 12টি পরিবার মিলে প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে এই পুজো। এবারের থিম সবুজকে রক্ষা, যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হবে সমাজের প্রতিটি স্তরে। সেবাপল্লীর ছোট থেকে বড় নারী পুরুষ সকলে মিলে নিজেরাই সম্পূর্ণভাবে এই পুজোর যাবতীয় প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন করে। ঘরোয়া ও স্নিগ্ধ পরিবেশে অনুষ্ঠিত এই পূজার অন্যতম আকর্ষণ হবে মনোরম সাজসজ্জা ও থিমের মাধ্যমে বার্তা প্রদান। এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, আমি শ্রীমাপল্লীর পক্ষ থেকে বলছি, আমাদের এবারের কালী পুজো 32 বছরে পা দিল। আর আমাদের এবারের পুজোর থিমটা হলো গিয়ে, আমরা যতই দুঃখে থাকি না কেন, সবুজ কিন্তু আমাদেরকে সব কিছু ভুলিয়ে দেয়। সবুজ আমাদেরকে বেঁচে থাকার আশ্বাস দেয়। তাই আমরা সবাই মিলে সবুজকে ধ্বংস না করে আমরা সবুজকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। এটার উপরেই আমাদের এবারের পুজোর থিমটা আর কি। আর আগামী রোববার বিকেল 5:30 আমাদের মণ্ডপ উদ্বোধন হবে। তাই আমি সবাইকে বিনম্র অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই এসে আমাদের মণ্ডপটা পরিদর্শন করবেন। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। পূজা কদিন চলবে আর কি কি অনুষ্ঠান আছে? আমাদের এই পুজো অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ছোট করে এবার একটা কিছু হবে। আর 2-3 দিন থাকে আমাদের এই পুজোর মণ্ডপটা আর কি। পাড়ার পুজো সবাই মিলে একটা মানে দিনরাত সবাই মিলে, আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে মানে মণ্ডপটাকে সাজিয়ে তোলা। কে তৈরি করছে? নিজেরাই? আমরা পাড়ার সব ছেলেরা মেয়েরা মিলেই করছি। তার মধ্যে সঞ্জীব সিং আর রূপক ভট্টাচার্য, ওরা প্রত্যেকবার আমাদেরকে মানে আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকে আর কি আমাদের এই পুজোটা। বরাক নদীর করাল গ্রাসে নদীগর্ভে তলিয়ে যাওয়া ফুলবাড়ি করিনীপুর জিপির কালীনগর গ্রামের ভয়াবহ ভাঙনের সরজমিনে প্রদর্শন করেন কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার। বুধবার দুপুরে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে ভাঙন স্থলের সরজমিনে ঘুরে দেখেন তিনি। তাছাড়া নদীগর্ভে তলিয়ে যাওয়া বাস্তুচ্যুত ভিটে মাটি ফাড়া অসহায় লোকেদের খুব খবর নেই তিনি। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনার অধীনে বাস্তুহারা অসহায় পরিবারের লোকেদের আর্থিক সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। আমরা আজকে তারিনপুর ফুলবাড়ি জিপি নতুন যেটা হয়েছে টেলিভিশনের পরে আমরা জানি, কিন্তু বরাক নদীর মধ্যে প্রত্যেক বিগত 2 বছর থেকে কেন আমরাও আইছি এবং লোকাল মানুষ আগেও আইয়া গেছি, কারণ এখানে যে ভয়ঙ্কর বরাক নদীর যেটা ভাঙ্গন দেখা দিচ্ছে, সেই ভাঙ্গনের লাগি অনেক কেন বিভিন্ন মানুষ, অসহায় মানুষ আছেন, গরিব গুড়া মানুষ, অনেক মানুষের ঘর বাড়ি নিছে কি বর্তমানে। কিন্তু আরও বহুত নেবার প্ল্যানিং এটা যেটা দেখিয়ে আমাদের পরিস্থিতি দেখিয়ে যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে। সেই কারণে আমরা ডিপার্টমেন্টে আগেও দিছি, বিগত 1 বছর আগেও দিছি এবং চিফ ইঞ্জিনিয়ার থেকে সবরে দিছি, ওয়াটার ডিপার্টমেন্টেও দিছি, মিনিস্টারে দিছি। যে কেন আমরা শিয়ালটেক এলাকার মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থা, যে অবস্থাটা আমরা দেখছি এই রেভিনিউ ভিলেজের মধ্যে প্রায় 1-2 কিলোমিটার জায়গা হইল। কিন্তু সব জায়গাতে গভর্নমেন্টের একসাথে করা ঠিক না, কিন্তু যে এরিয়া বাড়িঘর আছে, রেসিডেন্ট আছে, এই এরিয়া কাভার করার লাগি আমরা সরকারের কাছে, কিন্তু সরকারে প্রায় 7 কোটি টাকার একটা স্যাংশন করছে। আচ্ছা, এখানে প্রায় 8টা ঘর গেছে কি নদী গর্ভে? হ্যাঁ, এরকম কোনো পুনর্বাসন ব্যবস্থা কোনো 8টা যে ঘর গেছে গিয়া, আমরা এটা গত কয়েকদিন আগে পেপারও বিভিন্ন স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং এটা আমরা সার্কেল অফিসারের যোগাযোগ করি এবং ডিসির লগেও আজকে আমরা যোগাযোগ করবো এখান থেকে। এই কারণে আমি নিজে ভেরিফাই চাইছি যে এরিয়াগুলো সব মানুষের ভাই আমি যোগাযোগ করবো। এখানে অনেক সোশ্যাল ওয়ার্ক যারাও আসুন, লোকাল প্রায় প্রত্যেক ফ্যামিলির মানুষ, অনেক মানুষ আসুন এখানে। বিগত কয়েকদিন থাকি ডিপার্টমেন্টের জানানি হয়েছে, কিন্তু ডিপার্টমেন্টে তাই আমি গতকালকেও আলোচনা করছি, ডিপার্টমেন্টে বলছে আমরা এস্টিমেট ফাটাই দিচ্ছি। আমরা নিজেও জানি 7 কোটি কত টাকার একটা এস্টিমেট ফাটানো হয়েছে, কিন্তু এটা এস্টিমেট গেছে এখান থেকে। এস্টিমেট গিয়ে কিন্তু গুয়াহাটি এখন পর্যন্ত ফান্ডটা স্যাংশন হয়েছে। আচ্ছা দাদা, ডিজাস্টার ম্যানেজমেন্টে দুর্যোগ মোকাবিলা থেকে টিমটা আইয়া তারা যে 8টা ফ্যামিলির কোনো পুনর্বাসনের ব্যবস্থা বা তারা কোনো আর্থিক সাহায্য দিছে না? হ্যাঁ, এই ব্যাপারে আপনি কি এটা আমি ইমিডিয়েট যোগাযোগ করি। আর আজকে আমরা সার্কেল অফিসারের লগে আমি যোগাযোগ করবো, ডিসির লগে করবো। আর আপনারা যারা ডিডিএম যেটা আছে, ডিডিএমের যে শামীম আছে, যেটা ডিস্ট্রিক্টের অফিসার আছে, তার লগে আমি যোগাযোগ করছি, করে হয়েছে আমি ওটা ব্যবস্থা করে পাঠাই। আর আপনি ইমিডিয়েট টিম পাঠাই একটা ব্যবস্থা। লজ্জায় মাথা হেড করা ঘটনা যেন জুয়ার আড্ডা থেকে আটক রামকৃষ্ণনগর সরকারি কার্যালয়ের বড়বাবু সহ 4 জন। দেখুন সবিশেষ। জনগণ হাতে নাতে ধরে সমঝে দিলেন পুলিশের কাছে। অভিযোগ মতে রামকৃষ্ণনগর এলাকায় কোনো এক বাসগৃহে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জুয়ার আড্ডা চলছিল। পরবর্তীতে স্থানীয় জনগণ রাতের দিকে একত্রিত হয়ে জনৈক বাসগৃহ ঘেরাও করে প্রবেশ করে সেখানে দেখতে পান কয়েকজন লোক তাস খেলছিলেন।
পাশাপাশি চলছিল মদ্যপান। তাদের মধ্যে স্থানীয়দের নজর এড়িয়ে পালিয়ে যান কয়েকজন। তবু স্থানীয়রা দৌড়ে 4 জনকে আটক করতে সক্ষম হয়। খবর দেওয়া হয় পুলিশদের। পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটক 4 জনকে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি বহু বাহন জব্দ করা হয়েছে। আটক হওয়া একজন রামকৃষ্ণনগর চক্রাধিকারিক কার্যালয়ের বড়বাবু প্রকাশ ছাকাচে। অন্য 3 জন হলেন RN চিয়াক, মাধব ঘোষ, আব্দুল জলিল এবং ঘরের একজন অমিত ঘোষ। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আড্ডা ভাঙতে জনগণ সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পুলিশকে অনুরোধ করছিল। পুলিশের ভূমিকা নিয়ে সচেতন মহলে অসন্তুষ্টি দানা বেঁধেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় প্রথমবারের মতো উচ্ছেদ অভিযান শুরু হয় সোমবার থেকে। শ্রীভূমি জেলার পাথারকান্দি সমজেলার দোহালিয়াতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। গত 1 সেপ্টেম্বরে মহিলা উদ্যমীকরণের চেক বিতরণ অনুষ্ঠানে পাথারকান্দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী সদর্পে ঘোষণা করেছিলেন ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাক উপত্যকায় শুরু হবে উচ্ছেদ অভিযান। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তো ইতিমধ্যেই সরকারি নির্দেশ পেয়ে অন্যত্র সরে যাচ্ছেন অনেকেই। উল্লেখ্য, দোহালিয়া শিববাড়ি এলাকা ও ঘিলিউরটক এলাকায় সরকারি দখলদারির ওপর ঘর এবং দোকান মিলে মোট 28 জনকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই ঝামেলাবিহীন উচ্ছেদ অভিযান যাতে হয় তার জন্য অসম পুলিশের পাশাপাশি সীমা সুরক্ষা বল ও কমান্ডো মোতায়েন করা হয়। নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়াকড়ি। दुहालिया पार्ट 4 में हमने एविक्शन ड्राइव कैरी आउट किया है। हमने 14 स्ट्रक्चर्स आइडेंटिफाई किए हैं, इलीगल स्ट्रक्चर्स ऑन गवर्नमेंट लैंड, एंड अकॉर्डिंगली फॉलोइंग फुल प्रोसीजर हमने इधर एविक्शन कैरी आउट किया है। साइमल्टेनियसली इधर भिलाई टिकर में भी एक और एविक्शन चल रहा है। वी हैव आवर सर्कल ऑफिसर एंड अनदर टीम ऑफ लटमंडल पुलिस जो वहाँ पे भी एविक्शन कैरी आउट कर रहे हैं गवर्नमेंट। আজকের মতো সংবাদে পর্যন্তই। নমস্কার।